আজ থেকে শুরু হচ্ছে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার। যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসের অধ্যায় ভিত্তিক আলোচনা। ক্লাস 11-এর ছেলেমেয়েদের জন্য সেকেন্ড সেমিস্টারের প্রথম চ্যাপ্টার তাপ গতিবিদ্যা বা থার্মোডিনামিক্স। তাপ গতিবিদ্যা আমরা পড়বো কেন, আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে কেন? আমরা জানি যে কোনো রাসায়নিক পরিবর্তনে হয় তাপের উদ্ভব হবে, না হয় তাপের শোষণ হবে। তাপের উদ্ভব এবং শোষণ নিয়ে রসায়ন শাস্ত্রের যে শাখায় আলোচনা করা হয়েছে তাকে বলা হয় তাপ গতিবিদ্যা। এই তাপ গতিবিদ্যা পড়ার আগে আমাদেরকে জেনে নিতে হবে কিছু কিছু ডেফিনেশন। প্রথম ধরো আমাদেরকে জানতে হবে সিস্টেম কি। হোয়াট ডু ইউ মিন বাই সিস্টেম? সিস্টেমটা কি না, এই সিস্টেমটা হচ্ছে একটা জড়জগতের একটা অংশ, যে অংশটি কোনো বাস্তব বা কাল্পনিক পরীক্ষা নিরীক্ষার জন্য বেছে নেওয়া হয় এবং যেটি চার দেওয়াল দ্বারা অবশিষ্ট বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে পৃথক করা হয় তাকে সিস্টেম বলে। এ সিস্টেম ইজ ডিফাইন অ্যান অবজেক্ট অর কোয়ান্টিটি অফ এ ম্যাটার হুইচ ইজ সারাউন্ডেড বাই এ বাউন্ডারি ইজ নোন অ্যাজ সিস্টেম। সিস্টেম হচ্ছে জড়জগতের একটা অংশ, ক্ষুদ্রতর অংশ, যেটা বাস্তব পরীক্ষা নিরীক্ষার জন্য বেছে নেওয়া হয় এবং যেটা চার দেওয়াল দ্বারা অবশিষ্ট বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে পৃথক করা থাকে তাকে আমরা সিস্টেম বলি। ধরো এটা একটা সিস্টেম, যেটা চার দেওয়াল দ্বারা আছে সিস্টেম। এটাকে যদি আমি সিস্টেম বলি, এই সিস্টেমের বাইরে যা কিছু আছে তাকে বলছি আমরা এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট মানে পরিবেশ। অর্থাৎ একটা সিস্টেমের চেয়ে পরিবেশ অনেক বড়। পরিবেশটা সিস্টেমের চেয়ে অনেক বড়, এতটা বড় যে যদি কোনো পরিবেশ সিস্টেমকে কিছু পরিমাণ শক্তি দেয় বা সিস্টেম থেকে যদি কোনো শক্তি পরিবেশে আসে তাহলে পরিবেশের উপর কোনো প্রভাব ফেলে না। ক্লিয়ার? তাহলে সিস্টেম সিস্টেম প্লাস এনভায়রনমেন্ট, সিস্টেম প্লাস এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট ইকুয়াল টু ইউনিভার্স, ইকুয়াল টু ইউনিভার্স হলো। তাহলে সিস্টেম এবং পরিবেশ মিলে হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ড। আমরা সিস্টেমের প্রকারভেদ পড়ব, ভালো করে। সিস্টেমের প্রকারভেদ আমরা সিস্টেমকে আমরা তিন ভাগে ভাগ করব। আমরা সিস্টেমকে তিন ভাগে ভাগ করব। সিস্টেমকে একটা সিস্টেমকে আমরা তিন ভাগে ভাগ করব। একটাকে বলছি আমি ওপেন সিস্টেম। ওপেন সিস্টেম কাকে বলছি? একটা সিস্টেমকে আমরা ওপেন সিস্টেম বলবো যদি সিস্টেম এবং জড়জগতের মধ্যে, সিস্টেম এবং পরিবেশের মধ্যে জড় পদার্থ এবং শক্তির আদান প্রদান ঘটে, তখন আমরা তাকে আমরা বলবো যে ওপেন সিস্টেম। একটা সিস্টেমকে আমরা ওপেন সিস্টেম বলবো যখন সিস্টেম এবং পরিবেশের মধ্যে শক্তি এবং জড় পদার্থ উভয়ের আদান প্রদান হবে, তাকে আমরা সিস্টেম বলবো। আমি একটা উদাহরণ দিয়ে বলি। ধরো আমি উনুনের উপরে এক হাঁড়ি জল আমি বসালাম, দিয়ে ওই হাঁড়ির মুখটা কিন্তু খোলা আছে। এটা একটা ওপেন সিস্টেম, কারণ হাঁড়ি সহ হাঁড়ির জল এটা যদি আমার সিস্টেম হয়, ওই জলটা ফোটার জন্য প্রয়োজনীয় তাপ উনুন থেকে নেবে। তাহলে উনুনটা হচ্ছে ওই সিস্টেমের সাপেক্ষে পরিবেশ। তাহলে তাপ এক প্রকার শক্তি, তাহলে পরিবেশ থেকে তাপ নিল সিস্টেম, নিয়ে জলটা ফুটতে শুরু করলো এবং ফোটার পরে ওই কিছু পরিমাণ জল হচ্ছে পরিবেশে মিশে গেল, অর্থাৎ বায়ুমণ্ডলে মিশে গেল, পরিবেশে মিশে গেল। তার মানে শক্তি এবং জড় পদার্থ উভয়ের আদান প্রদান হচ্ছে, এই জন্য আমরা একে বলছি ওপেন সিস্টেম বা মুক্ততন্ত্র। ওপেন সিস্টেম বা মুক্ততন্ত্র। তাহলে উদাহরণ বললাম, ধরো এক কাপ চা খেতে দেওয়া হলো, কাউকে দেওয়া হলো, সেই কাপের মুখটা খোলা। তাহলে ওই কাপের চাটা ঠান্ডা হওয়ার জন্য প্রয়োজনীয় লিনতাপ পরিবেশ থেকে নেবে এবং কিছু পরিমাণ চা বাষ্পীভূত হয়ে পরিবেশে মিশবে, অর্থাৎ শক্তি এবং জড় পদার্থ উভয়ের আদান প্রদান ঘটছে, তাই এটি ওপেন সিস্টেম। একটা অঙ্কুরিত চারা গাছ বটবৃক্ষে পরিণত হলো, এটা হচ্ছে একটা ওপেন সিস্টেম। কারণ অঙ্কুরিত চারা গাছটা বড় হওয়ার জন্য পরিবেশ থেকে জল, বায়ু, আলো, বাতাস সমস্ত কিছু নিচ্ছে, বিনিময়ে পরিবেশে সে ফল দিচ্ছে, ফুল দিচ্ছে। তাহলে সব পরিবেশের সঙ্গে সিস্টেমের শক্তি এবং জড় পদার্থ উভয়ের আদান প্রদান হচ্ছে, একে বলছি আমি ওপেন সিস্টেম। দু নম্বর বলছি ক্লোজ সিস্টেম। ক্লোজড সিস্টেম কাকে বলছি?
না একটা সিস্টেমকে আমি ক্লোজ সিস্টেম বলবো যদি সিস্টেম এবং পরিবেশের মধ্যে কেবলমাত্র শক্তির আদান প্রদান হবে, কিন্তু জড় পদার্থের কোনো আদান প্রদান হবে না। কেমন একটা উনুনের উপর এক হাঁড়ি জলকে আমি একদম ভালো করে মুখ বন্ধ অবস্থায় বসিয়ে দিলাম, তাহলে ওই জলটা ফোটার জন্য পরিবেশ থেকে সে তাপ নেবে, অর্থাৎ শক্তির আদান প্রদান হচ্ছে, কিন্তু কোনো জল বাষ্পীভূত হয়ে পরিবেশে মিশতে পারছে না, অর্থাৎ জড় পদার্থের আদান প্রদান বন্ধ হয়ে গেছে। এক কাপ চা খেতে দেওয়া হলো, ওই কাপের মুখটাকে ভালো করে ঢেকে দেওয়া হলো, তাহলে ওই চাটা একটা সময় ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার জন্য প্রয়োজন তাপ পরিবেশ থেকে নেবে, কিন্তু কোনো চা কিন্তু বাষ্পীভূত হবে না পরিবেশে। এইরকম সিস্টেমকে বলছি আমরা ক্লোজ সিস্টেম। 3 নম্বর হচ্ছে আইসোলেটেড সিস্টেম মানে হচ্ছে নিঃসঙ্গ বা অন্তরিত সিস্টেম। একটা সিস্টেমকে আমরা আইসোলেটেড সিস্টেম বলবো যদি সিস্টেম এবং পরিবেশের মধ্যে শক্তি এবং জড় পদার্থ কোনোটারই আদান প্রদান হবে না, তাকে বলা হবে আইসোলেটেড সিস্টেম। 1 নম্বরে কোশ্চেন পড়তে পারে একটা আইসোলেটেড সিস্টেমের উদাহরণ দাও। থার্মোফ্লাক্সে আমরা জানি থার্মোফ্লাক্সে ঠান্ডা জল অনেকক্ষণ থাকে, গরম জলও অনেকক্ষণ গরম থাকে, তার মানে ওখানে শক্তি এবং জড় পদার্থ কোনোটারই আদান প্রদান হয় না, তাই থার্মোফ্লাক্স হলো আইসোলেটেড সিস্টেমের উদাহরণ। ক্লিয়ার হলো? আমরা আবার সিস্টেমকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি। একটা বলছি সিস্টেমকে হোমোজেনিয়াস সিস্টেম, আর একটাকে বলছি হেটারোজেনিয়াস সিস্টেম। হোমোজেনিয়াস সিস্টেম মানে যদি সিস্টেমের উপাদানগুলি সবগুলোই একই ভৌত অবস্থায় থাকে তখন তাকে বলা হবে হোমোজেনিয়াস সিস্টেম। যেমন উদাহরণ যে একটা আবদ্ধ পাত্রে আমি একটা বিক্রিয়া করাচ্ছি H2G প্লাস N2G 2NH3G। দেখো এই রাসায়নিক বিক্রিয়াতে হাইড্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, অ্যামোনিয়া গ্যাস, দ্যাট ইজ হোমোজেনিয়াস সিস্টেম। হেটারোজেনিয়াস সিস্টেম কাকে বলছি? যখন একটা সিস্টেমের কিছু উপাদান তরল, কিছু উপাদান কঠিন, কিছু উপাদান গ্যাস, তখন তাকে বলা হবে হেটারোজেনিয়াস সিস্টেম। আমরা উদাহরণ দিচ্ছি এটা আবদ্ধ পাত্রে আমি এটা বিক্রিয়া করাচ্ছি, ক্যালসিয়াম কার্বনেটকে আমি তাপ দিচ্ছি, তাপ দিলে কি হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে প্লাস কার্বন ডাই অক্সাইড হচ্ছে। এখানে দেখো ক্যালসিয়াম কার্বনেট সলিড, ক্যালসিয়াম অক্সাইড সলিড, কার্বন ডাই অক্সাইড গ্যাস, তার মানে সিস্টেমের যে উপাদানগুলো ওই উপাদানগুলো সবাই একই ভৌত অবস্থায় নেই, সেই জন্য তাকে আমরা বলছি হেটারোজেনিয়াস সিস্টেম। সিস্টেমের উপাদানের উপর ভিত্তি করে সিস্টেমকে আমরা দুভাগে ভাগ করব, উপাদানের উপর ভিত্তি করে। কিরকম? একটাকে বলছি ভর নিরপেক্ষ আর ভর সাপেক্ষ ধর্ম। এবার একটা উদাহরণ পড়বে। ভর নিরপেক্ষ ধর্ম মানে আমি বলছি দেখো যখন সিস্টেমের কোনো উপাদানের ধর্ম ভরের উপর নির্ভর করবে না। যেমন আমি তোকে উদাহরণ দিচ্ছি, 1 ফোঁটা জল 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ফোটে, 1 গ্লাস জলও কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ফোটে, 1 গামলা জলও কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণায় ফোটে। অর্থাৎ স্ফুটনাঙ্ক সিস্টেমের উপাদানের এমন একটি ধর্ম যেটা ভরের উপর নির্ভর করবে না। তাহলে স্ফুটনাঙ্ক, হিমাঙ্ক, গলনাঙ্ক, 1 ফোঁটা জলের আপেক্ষিক তাপ 1, 1 গ্লাস জলের আপেক্ষিক তাপ 1, 1 গামলা জলের আপেক্ষিক তাপ 1। তাহলে আপেক্ষিক তাপ সিস্টেমের উপাদানের এমন একটি ধর্ম যেটা ভরের উপর নির্ভর করে না। তাহলে পরীক্ষা করতে পারে আমাদের 1 নম্বর কোশ্চেন, ভর নিরপেক্ষ ধর্মের উদাহরণ দাও। না স্ফুটনাঙ্ক, হিমাঙ্ক, লিন তাপ, এদেরকে আমরা বলছি ভর নিরপেক্ষ ধর্ম। ভর সাপেক্ষ ধর্ম মানে যখন একটা উপাদানের ধর্ম ভরের উপর নির্ভর করবে। কিরকম? ধরো ঘনত্ব সমান ভর বাই আয়তন। এখানে দেখো সিস্টেমের ঘনত্ব উপাদানের ঘনত্ব কিংবা আয়তন ভরের উপর নির্ভর করছে, তাই ঘনত্ব কিংবা আয়তন এগুলো হচ্ছে ভর সাপেক্ষ ধর্ম। ক্লিয়ার? আবার দেখো সিস্টেমকে আমরা দুভাগে ভাগ করব। একটাকে বলছি সমষ্ণ পরিবর্তন, আইসোথার্মাল বা সমষ্ণ, আইসোথার্মাল প্রসেস
আর একটাকে বলছি অ্যাডায়াবেটিক প্রসেস, অ্যাডায়াবেটিক প্রসেস বা রুদ্ধ তাপ পরিবর্তন, রুদ্ধ তাপ পরিবর্তন। আইসোথার্মাল মিন্স সমুষ্ণ, সমান উষ্ণ, অর্থাৎ সিস্টেম এবং পরিবেশের মধ্যে উষ্ণতা সমান থাকবে। তার মানে হচ্ছে যদি আমার সিস্টেমে কিংবা পরিবেশে যদি কারুরই যদি তাপ বেশি হচ্ছে উষ্ণতা বেশি, তাপ বেশি থাকে, তাহলে তারা কি করবে না, তারা হচ্ছে তাপের আদান প্রদান হবে। তারা আদান প্রদান হতে গেলে তাহলে আমি বলবো যে সিস্টেমের যে দেওয়াল সেটাকে তাপের সুপরিবাহী হতে হবে। আর তাপের আদান প্রদানে যেহেতু সময় লাগে, তাহলে সেটা একটা ধীর গতির প্রক্রিয়া। তাহলে আমরা সমষ্ণ পরিবর্তন বৈশিষ্ট্য কি, 1 নম্বর হচ্ছে সিস্টেম এবং পরিবেশের মধ্যে উষ্ণতা সমান থাকবে। 2 নম্বর হচ্ছে সিস্টেমের দেওয়ালকে হতে হবে তাপের সুপরিবাহী। 3 নম্বর হচ্ছে ধীর গতির প্রক্রিয়া। 4 নম্বর হচ্ছে একটা আদর্শ গ্যাস যদি সমষ্ণ পরিবর্তনের মাধ্যমে যায়, তাহলে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, অর্থাৎ বয়েল সূত্র সে মেনে চলবে। অ্যাডায়াবেটিক প্রসেস কি, রুদ্ধ তাপ, তাপটা হচ্ছে রুদ্ধ, অর্থাৎ সিস্টেমের সঙ্গে পরিবেশের তাপের কোনো আদান প্রদান হবে না, রুদ্ধ। কিন্তু বাস্তবে এতটা দ্রুত গতিতে ঘটে তাপের আদান প্রদান, যেটাকে আমরা কন্ট্রোল করতে পারি না। তাহলে যেহেতু রুদ্ধ বলছি, তাপটা রুদ্ধ থাকবে, তাহলে সিস্টেমের দেওয়ালকে হতে হবে তাপের কুপরিবাহী। এটা দ্রুততার সঙ্গে ঘটে। তাহলে আমার পরীক্ষায় যদি 2 নম্বরের কোশ্চেন পড়ে আইসোথার্মাল প্রসেস এবং অ্যাডায়াবেটিক প্রসেসের মধ্যে পার্থক্য লিখো, আমি প্রথমে লিখবো যে আইসোথার্মাল প্রসেসের তাপের আদান প্রদান হয়, অ্যাডায়াবেটিক প্রসেসের তাপের আদান প্রদান হয় না। সমস্ত পরিবর্তনের সিস্টেমের দেওয়ালকে হতে হয় তাপের সুপরিবাহী, অ্যাডায়াবেটিক প্রসেসে কিন্তু সিস্টেমের দেওয়ালটা হয় তাপের কুপরিবাহী। আইসোথার্মাল প্রসেস হচ্ছে তোমার ধীর গতির প্রক্রিয়া, এটা দ্রুত গতির প্রক্রিয়া। 4 নম্বর কি, একটা আদর্শ গ্যাস যদি সমষ্ণ পরিবর্তনের মাধ্যমে যায়, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, ধ্রুবক। যদি একটা আদর্শ গ্যাস অ্যাডায়াবেটিক প্রসেসের মাধ্যমে যায়, তাহলে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা মেন ভাইটাল পার্থক্য। গামাটা কি, গামাটাকে আমি বলছি সিপি বাই সিভি। সিপি কি, স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ, সিভি হচ্ছে স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ, এই দুয়ের অনুপাতটা হচ্ছে গামা। সিস্টেমকে আমরা আবার দুভাগে ভাগ করব। একটা বলছি আমি যে রিভার্সিবল প্রসেস, আরেকটাকে বলছি ইরেভার্সিবল প্রসেস। রিভার্সিবল মানে সমষ্ণ, হচ্ছে রিভার্সিবল প্রসেস মানে হচ্ছে পরাবর্ত প্রক্রিয়া। আরটাকে বলছি অপরাবর্ত প্রক্রিয়া। দেখো, পরাবর্ত প্রক্রিয়াটা সম্পর্কে একটু কনসেপশন নাও। ধরো একটা আবদ্ধ পাত্রে একটা নির্দিষ্ট উষ্ণতায় ভি আয়তনের গ্যাস রয়েছে, টি কেলভিন উষ্ণতায় ভি আয়তনের গ্যাস আছে, এবং এই যে সিলিন্ডারটা, এই সিলিন্ডারে একটা মুভেবল পিস্টন রয়েছে। এই পিস্টনটাকে ধরে নিচের দিকে নামানো যায়, আবার উপর দিকে ওঠানো যায়। মনে করো আমি গ্যাসের আয়তনটা V1 থেকে আমি V2 করতে চাই, যেখানে V2 গ্রেটার দেন V1, তাহলে আমাকে কি করতে হবে, এই যে পিস্টনটাকে আস্তে আস্তে তুলতে হবে। পরাবর্ত প্রক্রিয়া বলছে কোনো একটা কৃতকার্য করতে গেলে, অর্থাৎ গ্যাসের আয়তনটাকে V1 থেকে V2 তে করতে গেলে আমাদের পিস্টনটাকে তুলতে হবে। যেহেতু গ্যাসের আয়তন বাড়াতে হবে, মানে চাপ কমাতে হবে। চাপ কমে কি করে, পিস্টনটা ধরে একটু একটু করে তুলতে হবে। ওই যে একটু একটু করে তুলবো, এই তোলাতে হবে অসীম পর্যায়ে, অসংখ্য পর্যায়ে। পরাবর্ত প্রক্রিয়া বলছে পরাবর্ত প্রক্রিয়া হবে অসংখ্য বা অসীম পর্যায়ে। 2 নম্বর হচ্ছে প্রত্যেকটি পর্যায় তার পূর্ববর্তী পর্যায়ের সঙ্গে সাম্যাবস্থা বজায় রাখে। কথাটা মানে কি,
প্রথম স্টেপে আমি যে পরিমাণ চাপ কমাবো, দ্বিতীয় স্টেপেও সেই পরিমাণ চাপ কমাবো, তৃতীয় স্টেপেও সেই পরিমাণ চাপ কমাবো, চতুর্থ স্টেপেও সেই পরিমাণ চাপ কমাবো। যত স্টেপ করব প্রত্যেক স্টেপে ওই চাপ কমানোটা একই থাকবে। এই জন্য বলছি প্রত্যেকটি প্রক্রিয়া তার পূর্ববর্তী প্রক্রিয়ার সঙ্গে সাম্যাবস্থা বজায় রাখে। 3 নম্বর হচ্ছে কোনো একটি পর্যায়কে বিপরীতমুখী করার চেষ্টা করলে সমগ্র প্রক্রিয়াটি বিপরীতমুখী হয়। একথা আমার মানে কি না, কোনো একটা প্রক্রিয়াকে বিপরীতমুখী করার চেষ্টা করলে সমগ্র প্রক্রিয়াটি বিপরীতমুখী হয়ে যাবে। ধরো আমি বলছি এই পিস্টনটাকে আস্তে আস্তে তুলবো, 200টা স্টেপে তুললে তবে গ্যাসের আয়তন V1 থেকে V2 হবে। ধরো 189 স্টেপ পর্যন্ত আমি আস্তে 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 সমপরিমাণ তুললাম, 190তম স্টেপ তুলতে গিয়ে একটু নেমে গেছে, সঙ্গে সঙ্গে গ্যাসের আয়তন যতটা বেড়েছিল না আবার সেই V1 এ চলে আসবে। এই জন্য বলছি কোনো একটা প্রক্রিয়াকে বিপরীতমুখী করার চেষ্টা করলে সমগ্র প্রক্রিয়াটি বিপরীতমুখী হয়। 4 নম্বর বলছি, আচ্ছা কোনো একটা কাজ কি আমরা বাস্তবে অসীম সময় ধরে করি না, বা প্রত্যেক দিন কি সমপরিমাণ কাজ করি না, বা কোনো একটা কাজ করে গেলাম পরের দিন উল্টো কাজ করতে গেলে সে কাজটা কি বন্ধ হয়ে যায়? হয় না। তাই পরাবর্ত প্রক্রিয়া বাস্তবে সম্ভব নয়, কখনো বাস্তবে সম্ভব নয়। 5 নম্বর হচ্ছে যেহেতু অসীম সময় ধরে করা হচ্ছে সেই জন্য বলছি পরাবর্ত প্রক্রিয়ায় কৃতকার্য সর্বদা সর্বাধিক হয়। অপরাবর্ত প্রক্রিয়া ঠিক তার উল্টাটা। এই যে তুলবো পিস্টনটাকে মাত্র কয়েকটা পর্যায়ে তুলবো, আজকের একটু বেশি প্রথম স্টেপে একটু বেশি চাপ কমালাম, দ্বিতীয় পর্যায়ে তার চেয়ে বেশি চাপ কমাতে পারি, তৃতীয় পর্যায়ে তার চেয়ে কম চাপ কমাতে পারি। অর্থাৎ কোনো একটা পর্যায় পূর্ববর্তী পর্যায়ের সঙ্গে সাম্যাবস্থা বজায় রাখে না। কোনো একটা পর্যায়কে বিপরীতমুখী করার চেষ্টা করলে সমগ্র প্রক্রিয়া বিপরীতমুখী হয় না। এই পর্যায়টা বাস্তবে হয়, এই প্রক্রিয়ায় প্রাপ্ত কৃতকার্য পরাবর্তের চেয়ে কম হয়। তাহলে পরীক্ষায় আমাদের পড়তে পারে সেকেন্ড সেমিস্টারে পরাবর্ত প্রক্রিয়া এবং অপরাবর্ত প্রক্রিয়া পার্থক্য কি? পরাবর্ত প্রক্রিয়া অসংখ্য পর্যায়ে করা হয়, অপরাবর্ত প্রক্রিয়া মাত্র কয়েকটি পর্যায়ে করা হয়। 2 নম্বর হচ্ছে পরাবর্ত প্রক্রিয়ায় প্রত্যেকটি পর্যায় পূর্ববর্তী পর্যায়ের সঙ্গে সাম্যাবস্থা বজায় রাখে, অপরাবর্ত প্রক্রিয়া প্রত্যেকটি পর্যায় পূর্ববর্তী পর্যায়ের সঙ্গে সাম্যাবস্থা বজায় রাখে না। 3 নম্বর হচ্ছে কি? পরাবর্ত প্রক্রিয়া কোনো একটি পর্যায়কে বিপরীতমুখী করার চেষ্টা করলে সমগ্র প্রক্রিয়া বিপরীতমুখী হয়। অপরাবর্ত প্রক্রিয়া কিন্তু সে সম্ভাবনা নেই। পরাবর্ত প্রক্রিয়া বাস্তবে সম্ভব নয়, অপরাবর্ত প্রক্রিয়া বাস্তবে সম্ভব। পরাবর্ত প্রক্রিয়া প্রাপ্ত কৃতকার্য সর্বাধিক, অপরাবর্ত প্রক্রিয়া প্রাপ্ত কৃতকার্য অপেক্ষাকৃত অনেক কম। আজকের আমি সিস্টেমের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করলাম। পরের ক্লাসে তোমাদের আমি আলোচনা করব তাপ গতিবিদ্যার প্রথম সূত্র, তার গাণিতিক রূপ, পরাবর্ত প্রক্রিয়ায় কতটা কার্য পাওয়া যায়, অপরাবর্ত প্রক্রিয়ায় কি পরিমাণ কার্য পাওয়া যায় সেই নিয়ে আমি আলোচনা করব। তো আমি 11-এর যেহেতু সেমিস্টার পরীক্ষা, আমি চ্যাপ্টার ভিত্তিক আলোচনা করছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে ভালো করে ফলো করো এবং প্রয়োজনে খাতা কলম নিয়ে বসো। আমি প্রত্যেকদিন তোমাদের জন্য চ্যাপ্টার ভিত্তিক আলোচনা করব। অবশ্যই দেখার পরে সাবস্ক্রাইব করতেই হবে। সাবস্ক্রাইব করলে পরবর্তী ক্লাসের লিঙ্ক তোমাদের চলে যাবে। আজকের আমি এই পর্যন্ত করলাম, পরবর্তী ক্লাসের জন্য তোমরা ওয়েট করো।